আমাদেরকে মাঝে মধ্যে প্রশ্ন করা হয় যে কতটা পড়াশোনা করা উচিত, কতটা জ্ঞান অর্জন করা উচিত, এবং পড়াশোনা করার জ্ঞান অর্জন করার কি কোনো লিমিট আছে? তো এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, পড়াশোনা করার এবং জ্ঞান অর্জন করার লিমিট রয়েছে। তো কতটা পড়াশোনা করতে হবে, কতটা জ্ঞান অর্জন করতে হবে? আপনাকে ততটা জ্ঞান অর্জন করতে হবে যতটা জ্ঞান অর্জন করলে, আপনাকে ততটা পড়াশোনা করতে হবে যতটা পড়াশোনা করলে আপনার কথাবার্তা এবং কথাবার্তার ধার ধরন দেখে আপনার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা যেন নিজেকে মূর্খ মনে করে। আপনাকে এতটা পড়াশোনা করতে হবে, এতটা জ্ঞান অর্জন করতে হবে। আপনি জীবনে যাই করেন, যেখানেই থাকুন, রাজপ্রাসাদে থাকুন কিংবা ঝোপড়াপট্টিতে, যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, যে কোনো মতরফা লালন পালন করতে পারেন, যে কোনো ধর্মের হতে পারেন, কখনোই মস্তিষ্ক বিক্রি করে দেবেন না। প্রশ্ন হবে মস্তিষ্ক বিক্রি বলতে গেলে আসলে আপনি কি বোঝাচ্ছেন? মস্তিষ্ক বিক্রি বলতে গেলে আমি বোঝাতে চাইছি যে কখনোই মস্তিষ্কের ব্যবহার করা বন্ধ করবেন না। প্রত্যেকটা বিষয়কে যুক্তি দ্বারা বিচার করবেন। বিচার করার পর যদি যুক্তিতে ফিট হয়, যদি তার যুক্তিতে আসে, তাহলে তাকে মানবেন, সঙ্গে রাখবেন, নয়তো লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবেন। যদি আপনি এমনটা না করতে পারেন তাহলে জানবেন আপনার মস্তিষ্ক বিক্রি হয়ে গেছে। আমরা প্রত্যেকেই চাই অসাধারণ হতে। মানুষ যেন আমাদের সম্পর্কে বলে যে আরে এই মানুষটা তো অসাধারণ। আমরা সবাই এমনটা ইচ্ছা করি, আমাদের মনে এই ইচ্ছা জাগে যে মানুষ যেন আমার সম্পর্কে বলে এই মানুষটা তো অসাধারণ। তো প্রশ্ন হচ্ছে অসাধারণ হতে গেলে করতে কি হয়, মানে কি করলে সাধারণ থেকে অসাধারণ হওয়া যায়? আজকের ভিডিওতে এই প্রশ্নের বিস্তারিত উত্তর দিয়েছি। সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন। মনে রাখবেন এই 3টে ঘটনা যে কোনো মানুষের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। সালামুন আলাইকুম। আমাদেরকে ছোটবেলা থেকেই এটা বলা হয় যে পড়াশোনা করো এবং জ্ঞান অর্জন করো। যখন আমরা বড় হয়ে যাই তখন আমাদেরকে বলা হয় পড়াশোনা করতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। পড়াশোনা করার এবং জ্ঞান অর্জন করার কোনো বিকল্প নেই, এরকমটা বলা হয়ে থাকে। আর মিথ্যা নয়, ব্যাপারটা সত্যিও। পড়াশোনা করার এবং জ্ঞান অর্জন করার কোনো বিকল্প নেই। পড়াশোনা করতেই হবে, জ্ঞান অর্জন করতেই হবে। প্রশ্ন হচ্ছে জ্ঞান অর্জনের কি কোনো লিমিট আছে? মানে পড়াশোনা করার এবং জ্ঞান অর্জনের কি কোনো লিমিট আছে? তো এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, পড়াশোনা করার এবং জ্ঞান অর্জনের লিমিট রয়েছে। তো লিমিটটা কি? লিমিটটা হচ্ছে এটা, ধরুন আপনি কোথাও গিয়েছেন এবং সেখানে 2-4 জন মানুষ আপনারা জমা হয়েছেন, আপনি সেখানে কথা বলছেন। মনে করুন আপনি কোথাও গিয়েছেন, 2-4 জন মানুষ সেখানে জমা হয়েছে এবং সেখানে আপনি কথা বলছেন। আপনার কথাবার্তা দেখে অথবা আপনার কথাবার্তার ধরন দেখে আপনার সামনে যে ব্যক্তিগুলো দাঁড়িয়ে রয়েছে তারা যেন নিজেদেরকে মূর্খ মনে করে, এতটা জ্ঞান অর্জন করতে হবে। বুঝতে পারেননি? রিপিট করি। মনে করুন আপনি কোথাও গিয়েছেন, সেখানে আরও 2-4 জন রয়েছে এবং সেখানে কোনো একটা বিষয়ে কথাবার্তা চলছে। তো সেখানে আপনিও 2-একটা কথাবার্তা বলছেন। আপনার কথাবার্তা এবং আপনার কথাবার্তা বলার ধরন দেখে আপনার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিগুলো যেন নিজেদেরকে মূর্খ মনে করে। তারা যেন মনে মনে এটা ভাবে যে ইয়ার এই লোকটা প্রচুর জ্ঞানী লোক, সেই তুলনায় তো আমি একজন মূর্খ। ব্যাপারটা বুঝতে পারছেন কি? আপনি কোথাও গিয়ে যখন কথা বলবেন, আপনার কথাবার্তা এবং কথাবার্তার ধরন দেখে সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন আপনাকে দেখে নিজেদেরকে মূর্খ মনে করে। এতটা পরিমাণ পড়াশোনা করতে হবে, এতটা পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে। সুতরাং যদি বলা হয়ে থাকে যে পড়াশোনা করার এবং জ্ঞান অর্জন করার কোনো সীমা নেই, তো এটা ভুল কথা। পড়াশোনা করার এবং জ্ঞান অর্জনের একটা সীমা আছে। আর সেই সীমা হচ্ছে এটা যে আপনাকে দেখে আপনার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা যেন নিজেকে মূর্খ মনে করে। এটা হচ্ছে পড়াশোনা করার এবং জ্ঞান অর্জন করার সীমা। আমাদেরকে এতটা পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে, এতটা পড়াশোনা করতে হবে এবং এতটা জ্ঞান অর্জন করতে হবে যে আমাকে দেখে যেন সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা নিজেকে মূর্খ মনে করে। এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় আমি সবসময় বলি যে আপনি যেখানেই থাকুন, রাজপ্রাসাদে থাকুন কিংবা ঝোপড়াপট্টিতে, আপনি যেখানেই থাকুন, আপনি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, আপনি যে কোনো মতাদর্শ মেনে চলতে পারেন, আপনি যে কোনো ধর্ম মেনে চলতে পারেন, সমস্যা নেই। কিন্তু কখনোই মস্তিষ্ক বিক্রি করবেন না। প্রশ্ন হবে মস্তিষ্ক বিক্রি করতে বলতে গেলে আপনি কি বলতে চাইছেন? মস্তিষ্ক বিক্রি আসলে বলে কাকে?
সাধারণ চিন্তা ভাবনা ক্ষমতা লোপ পাওয়াকে বলা হয় মস্তিষ্ক বিক্রি হয়ে যাওয়া। আপনি নিরপেক্ষভাবে চিন্তা করতে পারছেন না, তখন জানবেন যে আপনার মস্তিষ্ক বিক্রি হয়ে গেছে। আপনার সামনে একটা বিষয় আসছে, আপনি তাকে যুক্তি দ্বারা বিচার করতে পারছেন না, তখন জানবেন আপনার মস্তিষ্ক বিক্রি হয়ে গেছে। নিরপেক্ষ চিন্তা ভাবনা করতে না পারা অথবা কোনো বিষয়কে যুক্তি দ্বারা বিচার না করাকে আমি আমার ভাষায় বলি মস্তিষ্ক বিক্রি হয়ে যাওয়া। তো আপনি রাজপ্রাসাদে থাকুন কিংবা ঝোপড়াপট্টিতে, আপনি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, আপনি যে কোনো মতাদর্শ লালন করতে পারেন, পালন করতে পারেন, যে কোনো ধর্মের হতে পারেন, কখনোই মস্তিষ্ক বিক্রি করবেন না। যদি বলেন মস্তিষ্ক বিক্রি করতে গেলে, মানে মস্তিষ্ক বিক্রি বলতে গেলে আপনি কেমন জিনিস? ধরুন আপনাকে কেউ একজন বলল যে সৌদি আরবের লোকেদের কত সৌভাগ্য, তাদের দেশে মক্কা আর মদিনা রয়েছে। তখন ফট করে আপনার মাথায় এটা আসা উচিত, এটা আসা উচিত যে তাহলে এখানে আমার দোষটা কোথায়? মানে আমার জন্ম ভারতে, এটা কি আমার দোষ? এটা তো আমার দোষ হতে পারে না। আমি তো আল্লাহকে বলিনি যে আল্লাহ আপনি আমাকে ভারতে জন্ম দিন। আমি কি এটা আল্লাহকে বলেছিলাম? তিনি আমাকে ভারতে জন্ম দিয়েছেন কেন? তাহলে এখানে মূল দোষটা আল্লাহর। সুতরাং সৌদি আরবের লোকেদের ভাগ্য ভালো, এটা গাঁজাখড়ি কথা। এভাবে প্রত্যেকটা বিষয়কে যুক্তি দ্বারা বিচার করবেন। কেউ একজন আপনাকে বললো যে শুক্রবার দিনকে যার মৃত্যু হয় তার কবর রাজা মাফ হয়ে যায়। আপনার ফট করে এটা মাথায় আসা উচিত যে আমার মৃত্যু যদি বুধবার দিন হয়, এটা আমার দোষটা কোথায়? আমার মৃত্যু যদি রবিবার দিন হয়, এটা আমার দোষটা কোথায়? এতে তো আমার কোনো দোষ নেই। আর যে শুক্রবার দিন মরেছে, এটা কি তার কোনো প্রতিভা যে সে শুক্রবার দিন মরেছে? তা তো নয়। তাহলে তার ভাগ্য ভালো কেন? মানে তার কবর রাজা মাফ হয়ে যাবে কেন, আর আমারটা মাফ হবে না কেন? তার মানে বিষয়টা গাঁজাখড়ি। এত প্রত্যেকটা বিষয়কে আপনি যুক্তি দ্বারা বিচার করবেন, প্রত্যেকটা বিষয়কে আপনি যুক্তি দ্বারা বিচার করবেন। যদি যুক্তিটা আসে তো মানবেন, নয়তো তাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবেন। যদি আপনি তাকে লাথি মেরে ছুঁড়ে ফেলতে না পারেন, জানবেন আপনার মস্তিষ্ক বিক্রি হয়ে গেছে। তৃতীয় যে বিষয়টা আমি আপনাকে বলতে চাইবো সেটা হলো আমরা প্রত্যেকেই অসাধারণ হতে চাই। যে মানুষ যেন আমাদের সম্পর্কে বলে যে এই লোকটা তো অসাধারণ। তো আমরা প্রত্যেকেই অসাধারণ হতে চাই, কিন্তু প্রশ্ন হচ্ছে অসাধারণ হতে গেলে করতে কি হয়, মানে কি করলে অসাধারণ হওয়া যায়? এই প্রশ্নের উত্তরটা হয়তো কেউ আপনাকে কোনোদিন দেয়নি, যে কি করলে সাধারণ থেকে অসাধারণ হওয়া যায়। প্রশ্ন হতে পারে কই আপনি বলুন দেখি। অসাধারণ হওয়ার ফর্মুলা হলো আপনাকে সাধারণ হতে হবে। রিপিট করি, অসাধারণ হওয়ার ফর্মুলা হলো আপনাকে সাধারণ হতে হবে। আপনি যত বেশি সাধারণ হতে পারবেন, বিশ্বাস করুন আপনি তত বেশি অসাধারণ হতে পারবেন। যদি বলেন কই একটা বাস্তব প্রমাণ দেখান দেখি, আমি অন্য কারোর ঘটনা আপনাকে বলতে পারি, কিন্তু তার চেয়ে ভালো হচ্ছে আমি আমার নিজের ঘটনাটা আপনাকে বলি। যদি বলেন কীরকম? আমি গরিব মানুষ নই, বেশ ধনসম্পদের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বেশ ধনসম্পদ দিয়েছেন। আপনি শুধুমাত্র একটা ঘটনা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কতটা ধনসম্পদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমার 2 জায়গায় বাড়ি রয়েছে, এবং খারাপ বাড়ি নয়, 2 জায়গাতেই 2 তলা করে বাড়ি রয়েছে, এবং ভালো কোয়ালিটির বাড়ি। এমন নয় যে একেবারে খারাপ কোয়ালিটির বাড়ি, মানে একেবারে ভিআইপি গোছের বাড়ি। আমার 2 জায়গায় বাড়ি রয়েছে। তা সত্ত্বেও আলহামদুলিল্লাহ আমি ফ্ল্যাটে বসবাস করি, 6 তলায় বসবাস করি। মানে বুঝতে পারছেন আমি তার মানে গরিব মানুষ নই। আমার 2 জায়গায় বাড়ি থাকতে আমি ফ্ল্যাটে বসবাস করি। আমার বাড়িতে 6 কামরা ঘর রয়েছে, মানে আমার একটা বাড়িতে 6 কামরা ঘর রয়েছে, সেখানে বসবাস করে শুধুমাত্র আমার আব্বা আর আমার বোন। মানে বুঝতে পারছেন? আমার আরেক জায়গায় বাড়িতে সেখানেও 6 কামরা বাড়ি রয়েছে, মানে সেখানে 6 কামরা রুম রয়েছে, কিন্তু সেখানে আমাদের আরও অন্যান্য ফ্যামিলির লোকেরা বসবাস করে। তো আমার জায়গা রয়েছে আমার বাড়িতে, মানে আমার বাড়িতে থাকার মতো আমার ব্যবস্থা রয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমি ফ্ল্যাটে বসবাস করি। মানে আমি গরিব মানুষ নই। আর একটা ঘটনা বলি, অনেক মানুষই আছে যারা একটু বইয়ের পেছনে টাকা খরচ করেন, তো তাদের মধ্যে আমি একজন। আমিও বইয়ের পেছনে টাকা খরচ করি। প্রতি মাসে কমপক্ষে 8-10 হাজার টাকার, 15-20 হাজার টাকার বই কিনি। কোনো কোনো মাসে এটা 30-40 হাজার টাকা হয়ে যায়। কখনো এমন হয়েছে যে 55 হাজার টাকার বই কিনেছি, এক মাসে 55 হাজার টাকার বই কিনেছি। মানে আমি গরিব মানুষ নই, আপনি এই ঘটনা থেকে বুঝতে পেরেছেন। আর একটা ঘটনা বলি, বুঝতে পারবেন যে আমি
কতটা ধন সম্পদের অধিকারী। আমি একজন মেয়েকে ভালোবাসতাম এবং আমার গ্রামের বাড়ির আমার 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 গ্রামের বাড়ি যেখানে, তার পাশের গ্রামে তার বাড়ি। তো আমি তাকে ভালোবেসে হানি বলে ডাকতাম। হানিকে বাংলায় মনে হয় মধু বলা হয়। তো যাই হোক, তো যেহেতু আমি তাকে মধু বলতাম, তো এই জন্য সে আমাকে বলতো নাহাল বলতো। নাহাল একটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে মৌমাছি। তো আমি তাকে মধু বলতাম, সে আমাকে মৌমাছি বলতো। কিন্তু ফিলহাল আমাকে মানে উচিত ছিল আমি তাকে হুল ফোঁটাবো, কিন্তু সে আমাকে হুল ফুঁটে দিয়েছে, মানে আমাকে ধোকা দিয়ে অন্যজনের সঙ্গে পাইলে গেছে। যাই হোক, সমস্যা নেই। তো আমি শুধুমাত্র তাকে মোহরানা হিসাবে, মোহরানা বোঝেন তো, বিয়েতে মানে ইসলামী বিয়েতে বউকে গিফট করার জন্য কিছু একটা টাকা দিতে হয়, এবং সেটা 1 টাকা থেকে শুরু করে কোটি কোটি টাকা পর্যন্ত হতে পারে। তো আমি হানিকে মোহরানা হিসাবে গিফট করার জন্য 2টো ফ্ল্যাট কিনেছিলাম। জাস্ট ইমাজিন, আমি তাকে মোহরানা হিসাবে গিফট করার জন্য 2টো ফ্ল্যাট কিনেছিলাম। মানে বুঝতে পারছেন আমি গরিব মানুষ নই। তো আমি 3টে ঘটনা আপনাকে শুনিয়ে দিয়েছি, এবং এই 3টে ঘটনা এটা প্রমাণ করার জন্য যথেষ্ট যে হোসেন কোরআনী আর যাই হোক গরিব মানুষ নই, গরিব মানুষ নন। তো কিন্তু তা সত্ত্বেও আমি জীবনযাপন করি একেবারে ভিখারির মতো, একেবারে ভিখারির মতো জীবনযাপন করি। চলুন একটা ঘটনা বলি আপনাকে। আপনারা প্রতিদিন আমাকে একই ড্রেসে দেখতে পান, তাই না? এর একটা কারণ আছে। কারণ হচ্ছে এটা, আমার কাছে আর দ্বিতীয় কোনো ড্রেসই নেই। মানে আমার কাছে ভিডিওতে মানে ক্যামেরার সামনে বসার জন্য একটা মাত্র ড্রেসই আছে, আমার কাছে দ্বিতীয় আর কোনো অপশান নেই, দ্বিতীয় আর কোনো ড্রেসও নেই। আমার মোট 3টে শার্ট, এর বেশি আর কোনো শার্টও আমার কাছে নেই। একটা হচ্ছে এই শার্ট, যেটা আমি ভিডিও বানানোর জন্য তৈরি করেছিলাম, এবং এটা শুধুমাত্র এখানেই ব্যবহার করি। আর একটা আছে মাঝে মধ্যে 8-10 দিন ছাড়া, 15 দিন ছাড়া বিল্ডিং থেকে নিচে নামতে হয়। তো নিচে নামার জন্য একটা শার্ট আছে। আগে ওটা সাদা শার্ট পরতাম, এখন ওটা কালো শার্ট পরি। এই জন্য কালো শার্ট পরি কারণ সাদা শার্টে নোংরা বেশি ধরে, তার পিছনে আবার সার্ফও খরচ হবে। তো এই জন্য আমি কালো শার্ট পরি, এই টুকটাক বাইরে যাওয়ার জন্য আর কি। আর একটা শার্ট আছে যেটা পরে আমি কোনো বিয়ে বাড়িতে যাই, কোনো আমন্ত্রণে বা দাওয়াতে নিমন্ত্রণে যাই, তো ওখানে ওই শার্টটা পরি। আমার মোট 3টে শার্ট, আর চতুর্থ আমার কাছে কোনো শার্ট নেই। ভিডিও বানানোর জন্য আমার একটাই শার্ট, দ্বিতীয় আমার কাছে কোনো শার্ট নেই। এই জন্য এই জন্য আপনারা আমাকে প্রতিদিন এই একই ড্রেসে দেখতে পান, আমার দ্বিতীয় কোনো শার্ট নেই যে আমি পরে এখানে ক্যামেরার সামনে আসবো। হ্যাঁ, একটা বিষয় আমার খুব পছন্দের বিষয় আছে, মানে একটা বিষয় আমার খুব পছন্দের আছে, সেটা হচ্ছে চশমা। আমার কাছে প্রায় 30-35টা চশমা আছে। ভিডিও বানানোর জন্য একটা চশমা, ঘরের ভিতরে পড়ার জন্য একটা চশমা, মানে ফ্ল্যাটের ভিতরে থাকার জন্য একটা চশমা, ফ্ল্যাট থেকে বাইরে বের হওয়ার জন্য একটা চশমা, ফ্ল্যাট থেকে নিচে নামার জন্য একটা চশমা, আমার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য একটা চশমা, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একটা চশমা। তো চশমা প্রচুর রয়েছে, চশমা পরার আমার একটা শখ রয়েছে, এবং আমি চশমা ছাড়া থাকি না। খুব কম এমন মানুষ পৃথিবীতে রয়েছেন যারা আমার চোখ দেখেছে। সত্যি বলছি, এটা এমন মানুষ খুব কম রয়েছে যারা আমার চোখ দেখেছে। মানে আমার চোখ দেখেনি এমন মানুষের সংখ্যাই বেশি। একেবারে আমার কাছের মানুষ, তারাই হয়তো আমার চোখ দেখেছে, বাকি আমার চোখ দেখেনি। যে চোখটা কেমন দেখতে, খারাপ নয়, আমার চোখের বেশ মানান রয়েছে। অনেকে ভাবেন যে চোখের সমস্যা চোখে চশমা পরি, ব্যাপারটা এমন নয়, এটা আমার শখ। তো যাই হোক, তো আমি এতটা গরিব হিসাবে জীবনযাপন করি যে আমার কাছে এত ধনসম্পদ থাকা সত্ত্বেও আমার শার্ট মাত্র 3টে এবং গুণাগুন্তি। আমার কাছে চতুর্থ আর কোনো শার্টই নেই। ভিডিও বানানোর জন্য একটা মাত্রই শার্ট, দ্বিতীয় আর কোনো শার্ট নেই। আমি এতটা গরিব হিসাবে জীবনযাপন করি। চলো আরেকটা ঘটনা বলি। আল্লাহর রহমতে আমার তো গাড়ি অনেকগুলো রয়েছে এবং ড্রাইভার অনেকগুলো রয়েছে। তো আপনারা জানেন আমাদের প্রিয় দেশ ভারতের একটা সিস্টেম আছে যেখানে সরকারি রেশন দোকান থেকে কম দামে গরিবদেরকে চাল দেওয়া হয়, গম দেওয়া হয় কম দামে। 1 টাকা কেজি চাল, 2 টাকা কেজি চাল গরিবদেরকে দেওয়া হয়। এবং যখন থেকে করোনা সমস্যাটা শুরু হয়েছিল, মানে যখন থেকে করোনার সমস্যা এলো, তখন থেকে সরকার প্রত্যেককে এখানে গরিব বড় লোক নয়, প্রত্যেককে ওই মাথা পিছু 2 কেজি করে, কাউকে 4 কেজি করে মাথা পিছু চাল দেওয়া হয়েছে। গরিবদেরকে মনে হয় 4 কেজি করে দেওয়া হয়, আর তার থেকে যারা একটু ধনী তাদেরকে দেওয়া হয় মনে হয় 2 কেজি করে। তো আমরা সরকারি রেশন দোকান থেকে আমরা 2 কেজি চাল পাই মাথা পিছু। আমরা ফ্যামিলি মেম্বার 4 জন, তো আমরা মনে হয় 8 কেজি চাল মানে মাসে পাই আমরা।
তো কেউ কেউ মাসে 16 কেজিও চাল পায়, মানে তার ফ্যামিলি মেম্বার যদি 4 জন হয়ে থাকে, সে যদি গরিব হয়ে থাকে তাহলে সে 16 কেজি চাল পায়, মানে 4 কেজি করে চাল পায়। তো ভালো কথা। তো আমার একজন ড্রাইভার আছে, সে মাথা পিছু 4 কেজি করে মনে হয় চাল পায়, ফ্রিতে বিনামূল্যে চাল পায়। আর তার আগে সে 1 টাকা কেজি 2 টাকা কেজি চাল পেত, তো এখন তো 4 কেজি করে ফ্রিতে চাল পাচ্ছে। তো সে সরকারি রেশন দোকান থেকে চাল নিয়ে এসে আমাকে চালটা বিক্রি করে দেয়। আমার ড্রাইভার আমার গাড়ি চালিয়ে সে খায়, সে রেশন দোকান থেকে চাল কিনে নিয়ে আসে, আগে নিয়ে আসতো 1 টাকা 2 টাকা কেজি, এখন তো ফ্রিতে নিয়ে আসছে, আর আমাকে এসে চালটা 15 টাকা কেজি, 20 টাকা কেজি, 22 টাকা কেজি বিক্রি করে দিচ্ছে। আমি সেই চালটা খাই। সে আমার থেকে টাকা নিয়ে গিয়ে মার্কেট থেকে ওই 50 টাকা 55 টাকা কেজি, 60 টাকা কেজি চাল কিনে খায়। মানে বুঝতে পারছেন আমি কতটা গরিব হিসেবে জীবনযাপন করি। চলুন আরেকটা ঘটনা বলি আপনাকে। আমার জুতো, মানে জুতো বুঝতে পারছেন তো, জুতো, আমার জুতো মাত্র 2টো। একটা এই আমার জুতো 3টে, মানে ফ্ল্যাটের ভিতরে পরার জন্য একটা জুতো আছে, আর ফ্ল্যাটের বাইরে একটা জুতো থাকে নিচে নামার জন্য, আমার লক্ষণপুরের বাড়িতে, মানে আমার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। তো আমার আর একটা জুতো রয়েছে, এবং আমন্ত্রণে যাওয়ার জন্য আর একটা জুতো রয়েছে, মোট 3টে জুতো। তো ফ্ল্যাটের ভিতরে একটা বাদ দিন, ফ্ল্যাটের বাইরে যাওয়ার জন্য যে জুতোটা আমি ব্যবহার করি, এই জুতোটা আমি কিনেছিলাম 2015 সালে। আমি নতুন কিনেছিলাম তখন। তো একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম, তো বিয়ে বাড়িতে গিয়ে দেখি আমার জুতোটা কেউ নিয়ে চলে গেছে, আর তার পুরনো জুতোটা আমাকে দিয়ে গেছে। ভাগ্য ভালো ছিল আমার যে জুতোটা আমার পায়ের মতো ছিল, তো সেই পুরনো জুতোটা আমার কাছে আজও রয়েছে, ওটা আমি আজও ব্যবহার করি। 2015 থেকে 2024, মানে 9 বছর কেটে গেছে, সেই পুরনো জুতোটা আমার চলছে এখনও, সেই কন্ডিশনে রয়েছে যে এখনও হয়তো 10 বছর চলবে। প্রশ্ন, ফিতে ছেড়ে না? হ্যাঁ ফিতে ছেড়ে, তো ফিতে ছেড়ে আবার ফিতে ফের চেঞ্জ করে নিই। তো এইভাবে জুতোটা চলছে। আপনি এটা থেকে বুঝতে পারবেন যে আমি কতটা গরিব হালে জীবনযাপন করি। এমনকি জুতোটার একটা দিক ক্ষয়ে গেছে, মানে একটা দিক ক্ষয়ে গেছে, তা সত্ত্বেও জুতোটা আমি ব্যবহার করি। এটা থেকে আপনি এটা বুঝতে পারবেন যে আমি কতটা গরিব হিসাবে জীবনযাপন করি। আপনাকে আরেকটা ঘটনা বলি, আপনি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন যে আমি কতটা গরিব হিসাবে জীবনযাপন করি। তো আগে, মানে আজ থেকে 4-5-6 বছর আগে আমার খাবার ছিল এরকম, মানে আমি তখনও গরুর মাংস খেতাম না, মুরগির মাংস খেতাম না, মাছও খেতাম না, ডিমও খেতাম না, দুধও খেতাম না। অর্থাৎ আমি একজন ভেজিটেরিয়ান হিন্দুর চেয়ে, একজন শাকাহারী হিন্দুর চেয়ে অনেক বেশি শাকাহারী, অনেক বেশি ভেজিটেরিয়ান। একজন হিন্দু সে হয়তো মাছ মাংস খায় না, কিন্তু ডিম এবং দুধ খায়। আমি ডিম এবং দুধও খাই না। জৈন ধর্মের মানুষদেরকে বলা হয় এরা পৃথিবীর সবচেয়ে বেশি ভেজিটেরিয়ান, কিন্তু তারাও দুধ খায়, আমি দুধও খাই না। মানে আমার চেয়ে ভেজিটেরিয়ান মানুষের পৃথিবীতে হয়তো খুব কমই আছে, হয়তো নেই। তো আমি আগে ওই সাদা ভাত খেতাম, মানে কন্ট্রোলের চাল, মানে সরকারি রেশন দোকানের চাল, আর ওই মানে কলমি শাক সিদ্ধ করে ভাজা, আর ডাল। এটা ছিল আমার প্রতিদিনের খাবার। প্রতিদিনের খাবারে কোনো চেঞ্জ নেই, প্রতিদিন একই খাবার, ভাত সেদ্ধ, কলমি শাক সেদ্ধ করে ভাজা, আর ডাল। যদিও ডালটা ছিল পানির মতো পাতলা। প্রশ্ন হতো এখন কি খান? এখন ডালটা বাদ দিয়ে দিয়েছি। তো তাহলে ডালের জায়গায় কি খান? ডালের জায়গায় যে মানে আমরা যে পানি আমরা এমনি সময় খাই, সেই পানিটাকে ভাতে মিকে ভাতটা ছেনে নিই। তাহলে কলমি শাক ওটা বাদ দিয়ে দিয়েছি, শুধুমাত্র ভাত আর খাবার পানিটা ভাতে একটু মেখে নিই, ভাতটাকে ছেনে ফেলি, আর আলু সেদ্ধ খাই এর সঙ্গে, কারণ একবারে খাওয়া অসম্ভব টাইপের হয়ে যায়, মানে খাবারটা অনেক করকরে টাইপের হয়ে যায়। তো এই জন্য সেটাকে নরম রাখার জন্য তাতে একটু আলু ছেনে নিই। এই হচ্ছে আমার খাবার, প্রতিদিনের একই খাবারে কোনো চেঞ্জেস নেই, রোজ একই খাবার। আমি এতটা গরিব হয়ে জীবনযাপন করি। আপনাকে একটা ঘটনা বললাম না যে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, তো আমার তার সঙ্গে পরিচয় হয়েছিল 2018 সালে পরিচয় হয়েছিল, ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে। ভালোবাসা শুরু হয় 2018 অক্টোবর থেকে, মানে প্রেম ভালোবাসা শুরু হয় 2018 অক্টোবর থেকে, চলে 2019 অক্টোবর পর্যন্ত। তারপর ব্রেকআপ হয়ে যায়। তার জীবনে তার একটা পুরনো বয়ফ্রেন্ড ফিরে আসে, সে আমাকে ছেড়ে পালায় তার কাছে। ভালো কথা।
তাদের ফ্যামিলিতে আমি বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম এবং তারা যতগুলো কারণে আমার প্রস্তাবকে নাকচ করে দেয় তার মধ্যে একটা হচ্ছে এ তো গরিব, এত গরিব মানুষের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। মানে আমি এতটা গরিব ভালো থাকতাম যে আমি এত ধন সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও আমার সম্পর্কে তারা এটা বলতো এরা তো গরিব, খেতে পায় না, তো মাংস খায় না, মুরগি খায় না, ডিম খায় না, এরা গরিব, এইখানে বিয়ে দেওয়া যাবে না। মানে তারা যতগুলো কারণ দেখায় আমার সঙ্গে বিয়ে না দেওয়া, তার মধ্যে একটা কারণ হচ্ছে এরা তো গরিব। মানে আমার সম্পর্কে বলছে হোসেন তো গরিব, ও তো খেতে পায় না, মাছ মাংস ডিম খায় না, তো এই ফ্যামিলিতে আবার বিয়ে দেয়। মানে তারা এটা বলেছিল। আরও অনেক কিছু বলেছিল, ছেলের রং কালো, মুখে দাড়ি আছে, আরও অনেক কিছু, কিন্তু তার মধ্যে প্রধান কারণ ছিল এটা, ছেলে তো গরিব, খেতে পায় না। আমি তখন ফ্ল্যাটে বসবাস করতাম না, আমি তো এই ফ্ল্যাটটা যেখানে বসবাস করছি এটাও আমি হানির জন্যই কিনেছিলাম। তো তখন আমি আমার গ্রামের বাড়িতে লক্ষণপুরে বসবাস করতাম। তো আমি খুবই গরিব হিসাবে জীবনযাপন করতাম, এই জন্য সবাই আমার সম্পর্ক বর্ণনা করতে এরা তো প্রচুর গরিব। তারপর ব্রেকআপ হয়ে যায় 2019-এর অক্টোবরে। তারপর ভালো না, একটু চেঞ্জ করে নিজেকে, একটু বড়লোক হিসাবে জীবনযাপন করি, চলো ফ্ল্যাটে গিয়ে বসবাস করি, ঘর থাক। তো লক্ষণপুরে ঘর রয়ে গেল, আবার এখন তো উপরে বাড়িও হয়েছে, আমি তার সত্ত্বেও ফ্ল্যাটে বসবাস করি। সেই থেকে আমি মানে গ্রামের বাড়িতে বসবাস করা ছেড়ে দিলাম এবং একটু বড় লোক হয়ে জীবনযাপন শুরু করলাম। বড় লোক বলতে গেলে বাইরে একটু বড় লোক হয়ে জীবনযাপন করতাম আর কি। যেমন যদি কোনো আত্মীয়র বাড়ি যাই, কমপক্ষে 1000 টাকার মিষ্টি নিয়ে যাই, এইভাবে আর কি একটু স্টাইলে জীবনযাপন করি। তো এই হচ্ছে ভাই কাহিনী। আপনি যত বেশি সাধারণ হতে পারবেন, যত বেশি আপনি সাধারণ হতে পারবেন, আপনি তত বেশি অসাধারণ হয়ে যাবেন। অনেক মানুষ বলে হোসেন পুরানের মতো মানুষ পাওয়া যাবে না, মনে কোনো অহংকার নেই, এত টাকা পয়সা রয়েছে, মনে কোনো অহংকার নেই। ঘুম থেকে ওঠে 11টায় 12টায়, ঘুম থেকে ওঠার আগে 10-15 হাজার টাকা রোজগার করে নেয়, সারাদিন আবার রোজগার চলতে থাকে। তো এত পরিমাণ রোজগার করে, এত ধনসম্পদ থাকা সত্ত্বেও ভিখারির মতো জীবনযাপন করে, এরকম মানুষ তো আজকাল পাওয়া যায় না। অসাধারণ একজন ব্যক্তিত্ব। এছাড়াও তার স্মৃতিশক্তি খুবই অসাধারণ, এত রেফারেন্স বলতে পারে, একটা বক্তব্যে কত রেফারেন্স বলে, অ্যারাবিক, ইংরেজি, তারপর রেফারেন্স নাম্বার, এত রেফারেন্স বলে। একজন অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী। এভাবে অনেকেই বলে অসাধারণ, কিন্তু অসাধারণ হতে গেলে আপনাকে সাধারণ হতে হবে। আপনি যত বেশি সাধারণ হতে পারবেন, আপনি তত বেশি অসাধারণ হয়ে যাবেন। বিশ্বাস করুন, আপনি যত বেশি সাধারণ হবেন তত বেশি অসাধারণ হয়ে যাবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে সাধারণ ব্যক্তিত্ব, আর এই জন্যই তিনি পৃথিবীর সবচেয়ে অসাধারণ ব্যক্তিত্ব।